প্রথমেই দেখে নেব আজকের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। মমতা ব্যানার্জির কোমরে দড়ি বেঁধে জেলে ঢুকানো রাজ্যে এবার কি তাহলে জেল যাত্রা নিশ্চিত হয়ে গেল? 31 ডিসেম্বরের পর এলেই সোজা গ্রেপ্তার। বাংলাদেশ সীমান্ত ও সিএএ নিয়ে নবান্নে দাঁড়িয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। রেড রোডে চিরতরে বন্ধ হতে পারে ঈদের নামাজ, বিকল্প কোন জায়গার কথা ভাবছে নবান্ন? ভোটেই যখন নেই তবে কেন সুরক্ষা? জাহাঙ্গীরের রক্ষা কবচ কাটতে হাইকোর্টের রাজ্য, কি বলল আদালত? ভোট পরবর্তী হিংসা মামলায় বড় অ্যাকশন, হুগলির গুরাব থেকে গ্রেপ্তার 3 হেভিওয়েট তৃণমূল নেতা। চিকেন নেক ঘিরে শুভেন্দুর মাস্টার স্ট্রোক, চাপে বাংলাদেশ, স্বস্তিতে উত্তর পূর্বের 8 রাজ্য। দুর্নীতি নিয়ে চুপ থাকতে বলেছিল দল, আইপ্যাক বিস্ফোরক বিধায়ক ঋতব্রত, গৃহদাহে আরও চাপে তৃণমূল। মানুষের কাছে দেওয়া কথা পূরণ করব, উত্তরবঙ্গবাসীকে বড় বার্তা মুখ্যমন্ত্রীর। অন্নপূর্ণা ভাণ্ডার পেতে ব্যাংক অ্যাকাউন্টে কি পরিষেবা রাখতে হবে, জুনের আগেই করতে হবে এই কাজ। আমার জানার কথা নয়, উনি ভালো বলতে পারবেন। নোটিশ ইস্যুতে অভিষেকের দিকেই বল ঠেললেন ফিরহাদ কুনাল। বাংলায় কি আসছে দ্বিতীয় এইমস? কল্যাণী এইমস থেকে বড় ঘোষণা শ্রমিক ভট্টাচার্যের। এনআইএর জালে বড় মাছ, বিচার বিভাগীয় আধিকারিকদের ওপর হামলায় জামিন পেলেন না মৌলানা শাহজাহান। সম্পত্তির গোলক ধাঁধায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, হলফনামা নাকি পৌর নিগমের নথি, কোনটি সত্য? 10,000 কোটির মহা ঘোটালা, নতুন সরকার আসতেই বীরভূমে পর্দাফাঁস মেগা দুর্নীতির। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের হাতে জমি হস্তান্তরের ঐতিহাসিক মুহূর্তের পূর্বতন সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী এবং বিএসএফের শীর্ষ কর্তাদের উপস্থিতিতে আয়োজিত হাইপ্রোফাইল বৈঠকে সীমান্ত জেলাগুলির সমন্বয় এবং অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো নিয়ে একগুচ্ছ বিস্ফোরক দাবি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান তিনি। বিগত সরকারের আমলে একটাও বৈঠক হয়নি। সীমান্তবর্তী এলাকাগুলির নিরাপত্তা এবং বিএসএফের সঙ্গে সমন্বয়ের অভাব নিয়ে আগের সরকারকে কাঠগড়ায় তোলেন শুভেন্দু অধিকারী। বৈঠকে তিনি স্পষ্ট ক্ষোভ প্রকাশ করে বলেন, এসওপি মেনে বর্ডার এলাকার জেলাগুলির সঙ্গে রাজ্য প্রশাসনের কোঅর্ডিনেশন বা সমন্বয় বৈঠক করার কথা ছিল, কিন্তু বিগত সরকারের আমলে এমন একটাও বৈঠক করা হয়নি। আমাদের সরকার আসার পর আমরা এই ধরনের একাধিক বৈঠক করেছে। প্রশাসনের এই সক্রিয়তা এখানেই থামবে না জানিয়ে তিনি আরও যোগ করেন, আমরা এই ধরনের সমন্বয় বৈঠক আগামী দিনে প্রতিনিয়ত করব। শুধু জেলা স্তরেই নয়, প্রয়োজনে একদম তৃণমূল স্তরে অর্থাৎ স্থানীয় থানা স্তরেও এই বৈঠক করা হবে। অনুপ্রবেশ রুখতে কড়া অবস্থান, হাতিয়ার সিএএ। এদিনের বৈঠক থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ এবং তাদের প্রত্যর্পণ বা ডিপোর্ট করা নিয়ে অত্যন্ত কড়া বার্তা দেওয়া হয়েছে। শুভেন্দু জানান, গত বছর ভারত সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল যে যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদের সরাসরি বিএসএফের হাতে অর্পণ করতে হবে। বিগত সরকারের উদাসীনতার সমালোচনা করে তিনি বলেন, আগের সরকার একদিকে যেমন সিএএর বিরোধিতা করেছে, তেমনি ভারত সরকারের এই সংক্রান্ত আইনকেও কাজে লাগায়নি। রাজ্য পুলিশের ভূমিকা এবং সিএর সুরক্ষা কবচ নিয়ে বর্তমান সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, 31 ডিসেম্বর 2024 পর্যন্ত থাকবে ছাড়। সিএর নিয়ম অনুযায়ী 2024 সালের 31 ডিসেম্বরের মধ্যে যারা ভারতে এসেছেন তাদের কোথাও কোনোভাবেই কোনো হ্যারাসমেন্ট বা হেনস্থা করা হবে না। যারা ওই নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পর অবৈধভাবে ভারতে এসেছেন তাদের বিরুদ্ধে রাজ্য পুলিশ সরাসরি আইনি পদক্ষেপ করবে। পুলিশ তাদের গ্রেপ্তার করে সরাসরি বিএসএফের হাতে তুলে দেবে, যাতে বিএসএফ বাংলাদেশের বর্ডার গার্ডসের সঙ্গে কথা বলে দ্রুত তাদের নিজেদের দেশে ডিপোর্ট করতে পারে। রাজনৈতিক মহলের মতে নবান্নের এই বৈঠক থেকে একদিকে যেমন বিএসএফকে জমি দিয়ে সীমান্ত কাটাতারের জট কাটানো হলো, তেমনি অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য পুলিশ ও বিএসএফকে একযোগে কাজ করার স্পষ্ট বার্তা দিয়ে কেন্দ্র রাজ্য সমন্বয়ের এক নতুন রূপরেখা তৈরি করে দিল এই সরকার। রেড রোডে চিরতরে বন্ধ হতে পারে ঈদের নামাজ, বিকল্প কোন জায়গার কথা ভাবছে নবান্ন? রেড রোড চত্বরে ঠিক কবে থেকে ঈদের নামাজ পড়ার সূচনা হয়েছিল তা নিয়ে মতান্তর থাকতে পারে, তবে বিগত তৃণমূল জামানায় যে এই ধর্মীয় অনুষ্ঠানটি এক অনন্য রাজনৈতিক ও সামাজিক উচ্চতা পেয়েছিল তা নিয়ে কোনো দ্বিমত নেই। বাংলার প্রাক্তন 2 বাম মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্য এখনও ঈদের নামাজের মঞ্চে না গেলেও
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে এক অলিখিত রেওয়াজে পরিণত করেছিলেন। মাথায় কাপড় দিয়ে প্রতি বছর ঈদের সকালে রেড রোডের নামাজের মঞ্চে তার উপস্থিতির ছবি সংবাদ মাধ্যমে ছেয়ে থাকত। সাম্প্রতিক বছরগুলিতে তিনি তার রাজনৈতিক উত্তরসূরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এই মঞ্চে নিয়ে আসা শুরু করেছিলেন। তবে 2026-এর মে মাসে দাঁড়িয়ে সেই চেনা ছবিটা এবার অতীত হতে চলেছে। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রীর চেয়ারে নেই। ফলে এবার ঈদের সকালে তিনি আমন্ত্রিত হিসেবে সেখানে যাবেন কিনা তা পরের প্রশ্ন। কিন্তু তার চেয়েও বড় বিষয় হলো এবার হয়তো রেড রোডে ঈদের নামাজ পড়ার অনুমতি আর দেবে না সেনাবাহিনী। পশু বলি নিয়ে কড়াকড়ি এবং রেড রোডের সমীকরণ। সামনেই বকরি ঈদ। রাজ্যে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পশু বলি নিয়ে পূর্ববর্তী সমস্ত নিয়ম ও নির্দেশিকা অত্যন্ত কঠোরভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এই নতুন পরিস্থিতির মধ্যেই রেড রোডে নামাজ বন্ধ হওয়ার জল্পনা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তবে সেনা সূত্রের দাবি, রাজ্য সরকার বদলের পরেই রাতারাতি এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ব্যাপারটা মোটেও তেমন নয়। রেড রোডের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে সেনাবাহিনীর হাতে। সেখানে যে কোনো বড় অনুষ্ঠানের জন্য ফোর্ট উইলিয়ামের ছাড়পত্র বাধ্যতামূলক। সেনা সূত্রের খবর, গত বছরই নামাজের প্রধান আয়োজক সংস্থা খিলাফত কমিটিকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে নিরাপত্তার স্বার্থে রেড রোডে আর নামাজ পড়ার অনুমতি দেওয়া সম্ভব নয়। কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেই সময় সেনা কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুরোধ জানান। মুখ্যমন্ত্রীর অনুরোধে সেবার শেষবারের মতো ছাড়পত্র দেওয়া হয়েছিল। এবার আর সেই রাজনৈতিক চাপ বা অনুরোধের সুযোগ না থাকায় সেনাবাহিনী তাদের পুরনো সিদ্ধান্তেই অটল থাকতে চলেছে। রেড রোডের বিকল্প কি ব্রিগেড? নবান্নের অন্দরে জোর চর্চা। যদি সেনাবাহিনী রেড রোডে নামাজের অনুমতি না দেয় তবে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলিমদের জন্য বিকল্প জায়গার বন্দোবস্ত কোথায় হবে? ভারতের সংবিধান প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে ধর্মাচরণের অধিকার দিয়েছে। ফলে এত বড় জমায়েতের জন্য একটি বিকল্প ও নিরাপদ জায়গার ব্যবস্থা করার দায় এখন নবান্নের নতুন প্রশাসনের ওপর বর্তায়। নবান্ন সূত্রে খবর, এ বিষয়ে ইতিমধ্যেই সেনা কর্তৃপক্ষের সঙ্গে রাজ্য প্রশাসনের উচ্চ পর্যায়ের কথাবার্তা শুরু হয়েছে। ফোর্ট উইলিয়াম যদি রেড রোডের সিদ্ধান্তে অনড় থাকে তবে বিকল্প হিসেবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঈদের নামাজ করার অনুমতি দেওয়া হতে পারে। এ বিষয়ে খিলাফত কমিটি সহ আয়োজকদেরও আগাম বার্তা দিয়ে রাখা হয়েছে। নবান্নের এক শীর্ষ কর্তার কথায়, ব্রিগেডের মাঠে বড় কোনো ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন এই প্রথম নয়। এর আগে বাম ও তৃণমূল জামানায় ব্রিগেডে বহু ধর্মীয় সমাবেশ হয়েছে। এমনকি গত বছরই সেখানে সফলভাবে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের মতো এক বিরাট ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সুতরাং আইন শৃঙ্খলার দিক থেকে সমস্ত দিক খতিয়ে দেখে ব্রিগেডের মাঠে ঈদের নামাজের বিকল্প ব্যবস্থা করাটা প্রশাসনের কাছে সবচেয়ে সুবিধাজনক ও বাস্তবসম্মত পথ। রাজ্যের ক্ষমতার অলিন্দে যখন একের পর এক বড় সিদ্ধান্ত কার্যকর হচ্ছে, তখন কলকাতার এই ঐতিহ্যবাহী ধর্মীয় সমাবেশের স্থান বদল আগামী দিনে সামাজিক ও রাজনৈতিক স্তরে কী প্রভাব ফেলে সেদিকেই নজর রাখছেন পর্যবেক্ষকরা। ভোটেই যখন নেই, তবে কেন সুরক্ষা? জাহাঙ্গীরের রক্ষা কবচ করতে হাইকোর্টে রাজ্য। কি বলল আদালত? দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের নির্বাচনের ঠিক 48 ঘন্টা আগে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী জাহাঙ্গীর খানের নাটকীয় সিদ্ধান্তের রেশ এবার পৌঁছালো কলকাতা হাইকোর্টে। তার রক্ষা কবচ নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্য সরকার। ভোটের যখন প্রার্থী নন তবে কিসের আইনি সুরক্ষা? এই যুক্তি খাড়া করে এবার জাহাঙ্গীর খানের সুরক্ষা কবচ বা রক্ষা কবচ প্রত্যাহার করার আর্জি জানিয়ে সরাসরি আইনি লড়াইয়ে নামল রাজ্যের নতুন বিজেপি সরকার। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চে এই স্পর্শকাতর বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন রাজ্যের সরকারি আইনজীবী। তবে রাজ্যের সেই আবেদন পুরোপুরি খারিজ না করলেও এই মুহূর্তে জাহাঙ্গীরের আইনি কবজ তুলে নিতে রাজি হননি বিচারপতি। আদালত সাফ জানিয়ে দিয়েছে, আগামী 26শে মে পর্যন্ত তৃণমূল নেতার এই অন্তর্বর্তীকালীন সুরক্ষা বহাল থাকবে। তারপরেই বিষয়টি খতিয়ে দেখবে হাইকোর্ট। রাজ্যের আইনজীবীর সওয়াল ছিল, জাহাঙ্গীর খান ফলতায় প্রার্থী হওয়ার কারণেই আদালত তার সামাজিক ও রাজনৈতিক গুরুত্ব বিবেচনা করে এই বিশেষ আইনি সুরক্ষা কবচ দিয়েছিল। কিন্তু গতকালই তিনি সাংবাদিক বৈঠক ডেকে নিজেই নির্বাচন থেকে নিজের নাম সম্পূর্ণ প্রত্যাহার করে নিয়েছেন। যেহেতু তিনি আর ভোটের ময়দানে
কোনো প্রতিদ্বন্দ্বী নন, তাই তার ক্ষেত্রে এই রক্ষা কবচের আর কোনো যৌক্তিকতা নেই। সেক্ষেত্রে আদালত নিজের পূর্ববর্তী নির্দেশ পুনর্বিবেচনা করুক এবং এই সুরক্ষা অবিলম্বে তুলে নিক। রাজ্যের এই জোরালো সওয়াল শোনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য তার পর্যবেক্ষণে জানান, আগামী 26শে মে পর্যন্ত জাহাঙ্গীর খানের এই রক্ষা কবচ বহাল থাকবে। পরবর্তীতে নির্ধারিত দিনে আদালত এই সুরক্ষার মেয়াদ বৃদ্ধি বা পর্যালোচনার বিষয়টি নতুন করে বিবেচনা করে দেখবে। প্রসঙ্গত, গত সোমবার ফলতার এই দাপুটের তৃণমূল নেতা তথা নিজেকে পর্দার পুষ্পা হিসেবে দাবি করা জাহাঙ্গীর খান হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তার অভিযোগ ছিল রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে এবং আসন্ন নির্বাচনে তার হেনস্থা করে মাঠের বাইরে রাখতে সম্পূর্ণ পরিকল্পিত ও সাজানোভাবে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যে এফআইআর দায়ের করেছে পুলিশ। এই পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে পুলিশি গ্রেপ্তারির হাত থেকে নিজের আইনি সুরক্ষা সুনিশ্চিত করতে উচ্চ আদালতের কড়া নেড়েছিলেন তিনি। গত সোমবার জাহাঙ্গীরের সেই জরুরি আবেদনের ভিত্তিতে প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সৌগত ভট্টাচার্য অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়ে জানিয়েছিলেন, আগামী 26শে মে পর্যন্ত জাহাঙ্গীর খানের বিরুদ্ধে কোনো ধরনের কড়া বা শাস্তিমূলক পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তবে এই সুরক্ষা কবচ দিলেও পুলিশের মূল তদন্তের ওপর কোনো ধরনের স্থগিতাদেশ দেয়নি আদালত। হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল তার বিরুদ্ধে হওয়া মামলাগুলির তদন্তের প্রয়োজনে জাহাঙ্গীর খানকে পুলিশকে সব রকম সহযোগিতা করতে হবে। কিন্তু ওই আইনি স্বস্তি পাওয়ার ঠিক 24 ঘন্টার মধ্যেই নাটকীয়ভাবে সুর বদলে জাহাঙ্গীর খান ভোটের ময়দান থেকে সরে দাঁড়ান। তবে ওয়াকিবহল মহলের মতে নতুন সরকার কোনোভাবেই এই দাপুটে নেতাকে রেয়াত করতে রাজি নয়। আদালত আজ সুরক্ষা কবচ না তুললেও আগামী 26শে মের পুষ্পা জাহাঙ্গীরের ভাগ্য কোন দিকে ঘোরে সেদিকেই নজর রাজনৈতিক মহলের। ভোট পরবর্তী হিংসা মামলায় বড় অ্যাকশন, হুগলির গুরাব থেকে গ্রেপ্তার 3 হেভিওয়েট তৃণমূল নেতা। ভোট পরবর্তী হিংসা মামলায় এবার বড়সড় পদক্ষেপ নিল পুলিশ প্রশাসন। হুগলির গুরাব থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হলো 3 জন প্রভাবশালী তৃণমূল নেতাকে। 2021 সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বিরোধী বিজেপি কর্মীদের ওপর নৃশংস অত্যাচার, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দীর্ঘ তদন্তের পর অবশেষে এই 3 নেতাকে খাঁচায় পড়ল পুলিশ। এই গ্রেপ্তারির ঘটনাকে কেন্দ্র করে হুগলির রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযোগ কি? 2021 সালের সেই ভয়াবহ স্মৃতি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, 2021 সালের মে মাসে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার ঠিক পরপরই হুগলির গুরাপের নেদামপুর এলাকায় ব্যাপক অশান্তি ছড়ায়। অভিযোগ, ধৃত এই 3 তৃণমূল নেতার নেতৃত্বে একদল দুষ্কৃতী ওই এলাকার বিজেপি কর্মীদের বাড়িঘরে চড়াও হয়। বিজেপি কর্মীদের বেছে বেছে নৃশংস মারধর করা হয়। একাধিক ঘরবাড়ি ভাঙচুর এবং লুটপাট চালানো হয়। এলাকা ছাড়া করার জন্য দেওয়া হয় প্রাণনাশের হুমকি। এই ঘটনায় দীর্ঘ 5 বছর ধরে মামলা চলার পর এবং পর্যাপ্ত তথ্য প্রমাণ হাতে আসতেই পুলিশ কোমর বেঁধে আসরে নামে। গতকাল গভীর রাতে গুরাব থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত 3 তৃণমূল নেতাকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে। আদালতে পেশ ও রাজনৈতিক তরজা। আজই ধৃতদের চুঁচুড়া আদালতে পেশ করার তোড়জোড় চলছে। এই গ্রেপ্তারির পর স্বভাবতই হুগলি জেলা জুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানোতর। বিজেপি শিবিরের দাবি, দেরিতে হলেও আইন নিজের পথে চলেছে। 2021 সালের নির্বাচনের পর যেভাবে আমাদের কর্মীদের ওপর অত্যাচার করা হয়েছিল, আজ এই গ্রেপ্তারি তারই বিচার। অপরাধ করে কেউ পার পাবে না। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের দাবি, এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ। পুরনো এবং ভিত্তিহীন মামলাকে নতুন করে খুঁচিয়ে তুলে দলের বদনাম করার চেষ্টা করা হচ্ছে। তবে আইনের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে এবং আইনি পথেই এর মোকাবেলা করা হবে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনার নেপথ্যে আর কারা যুক্ত ছিল তা খতিয়ে দেখতে চাইছে পুলিশ। গুরাব ও সংলগ্ন এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে। চিকেন নেক ঘিরে শুভেন্দুর মাস্টার স্ট্রোক, চাপে বাংলাদেশ, স্বস্তিতে উত্তর পূর্বের 8 রাজ্য। পশ্চিমবঙ্গ সরকার বদলের পর আবারও আলোচনায় উঠে এসেছে শিলিগুড়ির করিডর বা চিকেন নেক। এই সরু এলাকাটি উত্তর পূর্ব ভারতের 8 রাজ্যকে দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত করে। এবার সেই এলাকায় নিরাপত্তা বাড়াতে বড় সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। প্রায় 120 একর জমি কেন্দ্রের হাতে তুলে দেওয়া হচ্ছে, যাতে সীমান্তে ফেন্সিং, রাস্তা ও নিরাপত্তা সংক্রান্ত পরিকাঠামো তৈরি করা যায়। এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনাও। চিকেন নেক বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের। শিলিগুড়ি করিডর বা চিকেন নেক বহুদিন ধরেই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত, কারণ এই অংশ দিয়েই উত্তর পূর্ব ভারতের 8টি রাজ্যের সঙ্গে দেশের যোগাযোগ বজায় থাকে। এলাকাটির একদিকে বাংলাদেশ, অন্যদিকে নেপাল থাকায় নিরাপত্তার দিক থেকেও এটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
সরকার বদলের পর এবার এই এলাকাকে ঘিরে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার। রাজ্য সরকার প্রায় 120 একর জমি কেন্দ্রের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের দাবি, সীমান্তে নিরাপত্তা বাড়ানো, কাঁটাতারের বেড়া দেওয়া এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামো তৈরির জন্য এই জমি ব্যবহার করা হবে। বিজেপির অভিযোগ, আগের তৃণমূল সরকার এই এলাকায় নিরাপত্তা সংস্থাগুলিকে পর্যাপ্ত সাহায্য করেনি। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, পুরো বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। এর মধ্যেই আবার সামনে এসেছে শারজিল ইমামের পুরনো মন্তব্য। 2020 সালে দিল্লি দাঙ্গার মামলায় অভিযুক্ত শারজিল বলেছিলেন, চিকেন নেক বন্ধ করে উত্তর পূর্ব ভারতকে দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করা সম্ভব। সেই মন্তব্য নিয়ে তখন দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছিল। বিজেপির দাবি, সেই কারণেই এই এলাকায় নিরাপত্তা আরও শক্তিশালী করা দরকার। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফকে আরও সক্রিয় করা হবে বলেও জানানো হয়েছে। শুধু ফেন্সিং নয়, এলাকায় ভূগর্ভস্থ রেল নেটওয়ার্ক তৈরির পরিকল্পনাও রয়েছে। সরকারের মতে, ভবিষ্যতে কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে যাতে সেনাবাহিনীর যাতায়াত বন্ধ না হয়, সেই কারণেই এই পরিকল্পনা নেওয়া হচ্ছে। এদিকে বিরোধীদের দাবি, সীমান্ত এলাকার মানুষদের নিয়ে অযথা সন্দেহ তৈরি করা হচ্ছে। নিরাপত্তার বিষয়কে ভোট রাজনীতির সঙ্গে জুড়ে দেখা উচিত নয় বলেও তারা মন্তব্য করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সীমান্ত নিরাপত্তা নিয়ে কেন্দ্রের সঙ্গে মিলেই কাজ করবে রাজ্য সরকার। অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং সীমান্ত এলাকায় পরিকাঠামো শক্তিশালী করাই এখন প্রধান লক্ষ্য। ভারত বাংলাদেশ সীমান্তের বড় অংশই পশ্চিমবঙ্গে পড়ে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী এখনও কিছু এলাকায় ফেন্সিংয়ের কাজ বাকি রয়েছে। বিশেষ করে দুর্গম এলাকাগুলিতে দ্রুত কাজ শেষ করার ওপর জোর দেওয়া হচ্ছে। বিএসএফের অধিকার ক্ষেত্র 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করার সিদ্ধান্ত নেওয়া অতীতে রাজ্য ও কেন্দ্রের মধ্যে বিরোধ তৈরি হয়েছিল। সেই বিতর্ক এখন আবার নতুন করে সামনে আসছে। সব মিলিয়ে শিলিগুড়ি করিডরকে ঘিরে নিরাপত্তা, সীমান্ত নিয়ন্ত্রণ এবং রাজনীতি, তিনটি এখন বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। দুর্নীতি নিয়ে চুপ থাকতে বলেছিল দল। আইপ্যাক বিস্ফোরক বিধায়ক ঋতব্রত। গৃহদাহে আরও চাপে তৃণমূল। দুর্নীতি নিয়ে মুখে কুলুপ আটার নির্দেশ দিয়েছিল দলীয় নেতৃত্ব, এমনই বিস্ফোরক অভিযোগ করলেন উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিন বিধানসভায় তৃণমূল বিধায়কদের বিক্ষোভে কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতেও তৃণমূলের 80 জনের মধ্যে 46 জন বিধায়কই অনুপস্থিত ছিলেন। বিক্ষোভ কর্মসূচিতে হাজির থাকলেও তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে মুখ খুলেছেন উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক। সেই এলাকা থেকে তিনি নির্বাচিত হয়েছেন। সেই উলুবেড়িয়াতেই আবাস প্রকল্পে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এমনকি আইপ্যাকের পরামর্শ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, 15 দিনের সময় নেব, কিন্তু এই দুর্নীতির বোঝা আমি বয়ে নিয়ে বেড়াবো না। উলুবেড়িয়াতে আবাসে দুর্নীতি হয়েছে, একাধিক ভুয়ো ঘর দলকে বলায় দল চুপ করে থাকতে বলেছিল। তৃণমূল বিধায়ক আরও বলেন, আমি অসৎ লোকেদের সঙ্গে রাখবো না। আমি উলুবেড়িয়া পুরসভায় বসবো না, কিন্তু সৎ কাউন্সিলরদের ভাঙা অফিসেই বসবো। আইপ্যাকের পক্ষ থেকেও দুর্নীতি চাপা দিতে বলা হয়েছিল বলেও দাবি করেছেন ঋতব্রত। তার অভিযোগ, আইপ্যাকের বড় বড় বাবুদের সঙ্গে কথা বলতে হলে তীর্থের কাকের মতো বসে থাকতে হতো। তারাই বলেছিল ভোটের সময় দুর্নীতি নিয়ে কথা না বললে মুশকিল হবে। পরে বলে, স্থানীয়দের নিয়ে কথা বললেও তার ওপরের স্তরের লোকদের নিয়ে কথা বলা যাবে না। অন্নপূর্ণা ভাণ্ডার পেতে ব্যাংক অ্যাকাউন্টে কী পরিষেবা রাখতে হবে, জুনের আগেই করতে হবে এই কাজ। পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য নতুন আর্থিক সহায়তা প্রকল্প হিসেবে সামনে এসেছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের যোগ্য মহিলাদের প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হতে পারে বলে জোর চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যে অনলাইনে আবেদন, যোগ্যতা ডকুমেন্ট এবং মাইগ্রেশন নিয়ে বহু মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তবে সরকারিভাবে পূর্ণাঙ্গ গাইডলাইন এখনও প্রকাশ হয়নি। মঙ্গলবার সরকারিভাবে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 1 জুন থেকে মহিলারা পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা। লক্ষ্মীর ভাণ্ডার যারা এতদিন পেতেন, তারা অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আপনা আপনি স্থানান্তরিত হয়ে যাবেন। নতুন করে যারা আবেদন করবেন, তাদের জন্য খোলা হচ্ছে পোর্টাল। ব্যাংক অ্যাকাউন্টে কী থাকা দরকার, টাকা পাওয়ার ক্ষেত্রে ব্যাংক সংক্রান্ত 3টি বিষয় মাথায় রাখা জরুরি। প্রথমত, অ্যাকাউন্টে অবশ্যই আবেদনকারীর নিজের নামে হতে হবে। দ্বিতীয়ত, অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক। সবশেষে ব্যাংকে ডিবিটি অপশনটি সক্রিয় থাকতে হবে। নতুন বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, আয়করদাতা বা ইনকাম ট্যাক্স পেয়াররা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়া সরকারি চাকরিজীবী বা পেনশনভোগীরাও এর আওতার বাইরে থাকবেন। সরকারি সংস্থা, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মীরাও এই সুবিধার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। ভোটার লিস্ট ভেরিফিকেশনের সময় যারা বাড়িতে ছিলেন না এবং যাদের নাম ASDD তালিকায় রয়েছে, তারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন। পাশাপাশি কোনো আবেদন যদি বর্তমানে ট্রাইব্যুনালে বিচারাধীন থাকে, তবে সেই নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।